আমি প্রণব কুমার গাঙ্গুলি, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছায়া প্রকাশনের নবম ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক বইয়ের লেখক। তোমরা দেখছো ছায়া প্রকাশনের ভিডিও ক্লাস। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের তাপের ঘটনাসমূহ অধ্যায়ের একটি অংশ, কঠিন পদার্থের প্রসারণ। প্রথমে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাই। তোমরা জানো ছায়া প্রকাশনী মানে নির্ভরতা। ছায়া প্রকাশনী আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। প্রথমে জেনে নেব তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টা থেকে মাধ্যমিকে কত নম্বরের প্রশ্ন হয়। দেখ, তাপের ঘটনাসমূহ থেকে মাধ্যমিকে 5 নম্বরের প্রশ্ন হয়। এমসিকিউ থাকে একটা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে একটা, দীর্ঘ প্রশ্ন থাকে একটা, মোট 5 নম্বর। তাহলে আমরা আলোচনা শুরু করছি। এখন মনে করো তুমি সিরাপ খাবে, সিরাপের শিশিটা নিয়ে এলে, কাঁচের শিশি, ধাতব ছিপি দিয়ে আটকানো আছে। তুমি অনেক চেষ্টা করলে কিন্তু খুলতে পারছো না। তোমার বাবাকে দিলে, তোমার বাবা কি করলো, একটু গরম জলে ওই ছিপির কাঁচটা একটু ডুবিয়ে দিল। তুমি অবাক হয়ে গেলে, যেটা তুমি কত চেষ্টা করে খুলতে পারছিলে না, তোমার বাবা সহজে খুলে দিল। আবার বিকালে তুমি কামারশালায় থেকে একটু বেড়াতে গেছো, দেখলে কয়েকজন লোক গরুর গাড়ির যে চাকা তার বের পরানোর চেষ্টা করছে। তুমি দাঁড়িয়ে পড়লে, দেখলে চাকার যে বেরটা, ধাতব যে বের, এটা চাকার থেকে একটুখানি ছোট। তুমি ভাবলে যাক, সব পরিশ্রম বিফলে গেল, আবার নতুন করে বের তৈরি করতে হবে। তারপর তুমি যা দেখলে অবাক হয়ে গেলে। কি ব্যাপার? ওই লোকগুলো বেডটাকে চারিদিকে সমানভাবে উত্তপ্ত করলো, করে কাঠের চাকার ওপর লাগিয়ে দিল, দিয়ে জল ঢেলে ঠান্ডা করলো। দেখা গেল বেডটা চাকায় আটকে গেল। তোমার মনে প্রশ্ন জাগলো, এই ঘটনাগুলো কেন হয়? এগুলো হয় কঠিন পদার্থের তাপীয় প্রসারণের জন্য। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের আকার, আয়তন বৃদ্ধি পায়। এটাই হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। এখন কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, তাই তাপমাত্রা বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যেমন বাড়বে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে এবং আয়তনও বাড়বে। এখন একটা প্রশ্ন, যে মনে করো তোমাকে অনেকগুলো দণ্ড দেওয়া হলো, এই লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সবাইকে যদি তুমি একই তাপমাত্রা বাড়াও, প্রত্যেকের প্রসারণ কি এক হবে? তোমার মনে একটা প্রশ্ন জাগলো। একটা ব্যাপার, একটা দ্বিধাতব পাত নেওয়া হয়েছে, মানে একটা পিতল, একটা লোহা, দুটো পার্ট অভিন্ন, এদেরকে রিবেট করে আটকে দিচ্ছে। দেখো এটা সোজা আছে। এবার কি করা হলো, এই দ্বিধাতব পাতটার তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হলো। তুমি লক্ষ্য করলে এটা আর সোজা নেই, বেঁকে গেছে। বাঁকের বাইরের দিকে আছে পিতল, ভিতরের দিকে আছে লোহা। তার মানে তাপমাত্রা দুটোরই একই বাড়ানো হয়েছে,
পিতল বেশি বেড়ে গেছে লোহার থেকে, তাই ওটা বাইরের দিকে চলে গেছে। আবার কি করলে, এটাকে ঠান্ডা করলে, মানে তাপমাত্রা অনেকটা কমালে, দেখলে আবার বেঁকে গেছে। কিন্তু এবারে দেখলে বাঁকের ভেতরের দিকে আছে পিতল, বাইরের দিকে লোহা। তবে তাপমাত্রা যে কমানো হলো, দুটোরই সংকোচন হয়েছে, পিতলের সংকোচন হয়েছে বেশি। তার মানে একই তাপমাত্রা বাড়ালে একই দৈর্ঘ্যের বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ কখনো সমান হয় না। তাহলে এই জায়গাটা উপাদানের উপর নির্ভর করে। এখন আমরা এই ব্যাপারটা একটু লক্ষ্য করব। মনে করো একটা ধাতব দণ্ড নেওয়া হলো, যার দৈর্ঘ্য L1, তাপমাত্রা T1। এর তাপমাত্রা বাড়িয়ে T2 করা হলো, তাই দৈর্ঘ্যটাও বেড়ে গেল, বেড়ে হলো L2। তাহলে এই যে দণ্ডটা, এই দণ্ডটার তাপমাত্রা কত বাড়ানো হলো? T2 মাইনাস T1। দৈর্ঘ্য প্রসারণ কত হলো? L2 মাইনাস L1। তাহলে লক্ষ্য করো, এই যে দৈর্ঘ্য প্রসারণ মানে L2 মাইনাস L1, এটা প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে, একই তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণও তত বেশি হবে। আবার এই দৈর্ঘ্য প্রসারণ মানে L2 মাইনাস L1, এটা তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক যখন L1 স্থির। তাহলে যৌগিক ভেদের নিয়ম থেকে আমরা কি পাই? L2 মাইনাস L1 ভ্যারিজেস L1 T2 মাইনাস T1। তাহলে সমানুপাতিক সম্পর্ককে সমান করার জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ করা হলো। এই ধ্রুবকটা এখানে আলফা। এই আলফাকে বলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এবার এই সমীকরণটা যদি একটু অন্যভাবে আমরা লিখি, L1টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে L2 সমান L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। L1 কমন নিলাম, তাহলে L2 সমান L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তাহলে এখান থেকে দেখো আমরা কতগুলো সমীকরণ পেলাম। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ, এটা হলো অন্তিম দৈর্ঘ্যের সমীকরণ, এবং এটা হলো দৈর্ঘ্য প্রসারণের সমীকরণ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ মানে কি? প্রাথমিক দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনটু তাপমাত্রা বৃদ্ধি। এবার আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তোমরা লক্ষ্য করো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এই সমীকরণে আমি L1টাকে 1 করছি, T2 মাইনাস T1টাকে 1 করছি। যদি করি তাহলে আলফা সমান L2 মাইনাস L1। তাহলে এই জায়গাটা থেকে আমরা সংজ্ঞাটা তৈরি করে নেব। কিরকম ভাবে? কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে লক্ষ্য করো, কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এখন একটা প্রশ্ন হয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, শুধু তাপমাত্রার এককের উপর নির্ভরশীল। ব্যাপারটা আমরা বুঝে নেব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের
এই যে সমীকরণটা দেখলাম, এখানে তোমরা লক্ষ্য করো L2 মাইনাস L1 বাই L1, এই যে অংশটা, এটা দেখো দুটো সমজাতীয় রাশির অনুপাত। কেন? এটা দৈর্ঘ্য প্রসারণ, মানে এককটা দৈর্ঘ্যের একক, প্রাথমিক দৈর্ঘ্য এককটা দৈর্ঘ্যের একক, তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এইটার কোনো একক নেই। তাহলে আলফা একক শুধুমাত্র তাপমাত্রার এককের উপর নির্ভরশীল। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি কি হতে পারে? পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। এটা হলো এসআই একক। তাহলে এসআই তে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হলো? পার কেলভিন। এখন একটা প্রশ্ন হয়, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? না, একটা লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এর প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁻⁻6 অংশ দৈর্ঘ্য প্রসারণ হয়। এখন তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো, কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে দেয়া আছে, ফারেনহাইট স্কেলে কি হবে? আমি ধরে নিচ্ছি একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x সেলসিয়াস স্কেলে, তাহলে আলফা সমান x পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানে 9/5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন। তাহলে এটা উল্টে গিয়ে কি হলো? 5/9 × x পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে কি শিখলাম? সেলসিয়াস স্কেলের আলফাকে 5/9 দিয়ে গুণ করলে ফারেনহাইট স্কেলের আলফা পাওয়া যায়। তোমরা আমাদের ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাসগুলো ভালো করে ফলো করো। তারপর আমাদের ছায়া প্রকাশনীর 10ম শ্রেণীর যে ভৌত বিজ্ঞান পরিবেশ বই আছে, খুঁটিয়ে পড়ো, দেখবে বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হবে। এই জন্যই তো আমরা বলি সব প্রকাশনীর সেরা ছায়া প্রকাশনী। এবার দেখো, একটা প্রশ্ন হয় যে এমন একটা পদার্থের নাম করো তাপমাত্রা বৃদ্ধিতে যার কার্যত প্রসারণ হয় না, মানে খুব কম হয়। অ্যান্সারটা কি হবে? ইনভার। ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব কম, তাই তাপমাত্রা বৃদ্ধিতে খুব কম প্রসারণ হয়। এখন একটা প্রশ্ন হয় যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কিসের কিসের উপর নির্ভর করে? 3টি বিষয়ের উপর নির্ভর করে: প্রাথমিক দৈর্ঘ্য, তাপমাত্রা বৃদ্ধি এবং কঠিন পদার্থের উপাদান। আবার একটা প্রশ্ন হয় যে কঠিন পদার্থের যখন আমরা দৈর্ঘ্য প্রসারণ পরিমাপ করব, তখন কোন উষ্ণতাটাকে প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরব? আমরা যে কোনো উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা ধরে গণনা করতে পারি, কিছু অসুবিধা নেই। তবে মনে রাখবে, সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়। এবার একটা প্রবলেম লক্ষ্য করো, দুটি দণ্ডের দৈর্ঘ্য সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকার শর্ত নির্ণয় করো। তার মানে দুটো ভিন্ন ধাতব দণ্ড, এটার দৈর্ঘ্য L1, এটার দৈর্ঘ্য L2। আমরা ধরে নিচ্ছি L1 টা L2 অপেক্ষা বড় এবং এদের প্রাথমিক উষ্ণতা T1। এবার তাপমাত্রা বাড়ালাম, বাড়িয়ে T2 করা হলো। L1 দণ্ডের দৈর্ঘ্য বেড়ে হলো L1 ড্যাশ
এবং L2 দণ্ডের দৈর্ঘ্য বেড়ে হলো L2 ড্যাশ। তাহলে T1 তাপমাত্রায় দণ্ড দুটোর দৈর্ঘ্যের পার্থক্য কত ছিল? L1 মাইনাস L2। তাপমাত্রা বাড়িয়ে যখন T2 করলাম, দৈর্ঘ্যের পার্থক্য কত হলো? L1 ড্যাশ মাইনাস L2 ড্যাশ। তাহলে শর্তানুসারে L1 মাইনাস L2 সমান L1 ড্যাশ মাইনাস L2 ড্যাশ। এবার আমরা ধরে নিচ্ছি এই যে দুটো দণ্ড, প্রথম দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 1, তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে? L1 আলফা 1 T2 মাইনাস T1। আবার ধরে নিচ্ছি এই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 2, তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে? L2 আলফা 2 T2 মাইনাস T1। তার আগে তোমরা এখানটা লক্ষ্য করো, তাহলে আমরা কি দেখলাম? L1 মাইনাস L2 সমান L1 ড্যাশ মাইনাস L2 ড্যাশ। এটাকে এদিকে নিয়ে যাচ্ছি এবং এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে L1 ড্যাশ মাইনাস L1 সমান L2 ড্যাশ মাইনাস L2। তাহলে L1 ড্যাশ মাইনাস L1 এটা কি? প্রথম দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ। L2 ড্যাশ মাইনাস L2 এটা কি? দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে প্রথম দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হলো L1 আলফা 1 T2 মাইনাস T1 সমান দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হলো L2 আলফা 2 T2 মাইনাস T1। এটা কেটে গেল, তাহলে L1 আলফা 1 সমান L2 আলফা 2 বা L1 বাই L2 সমান আলফা 2 বাই আলফা 1। তাহলে এই শর্ত যদি পালিত হয়, মানে দণ্ড দুটির দৈর্ঘ্য তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যস্তানুপাতে থাকলে যে কোনো উষ্ণতায় দণ্ড দুটির দৈর্ঘ্যের পার্থক্য অপরিবর্তিত থাকবে। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় প্রতিবিহিত দোলকে। এবার আমি আলোচনা করব একটা প্রশ্ন। কোন উষ্ণতাতে একটি ধাতব স্কেল সঠিক পাঠ দেয়? অন্য যে কোনো উষ্ণতাতে এটি সঠিক পাঠ দেয় না কেন? একটা উদাহরণ ভাবো। মনে করো একটা ধাতব স্কেল নিয়েছি, সেটা সাহায্যে একটা দৈর্ঘ্য মাপছি। মাপলাম যে উষ্ণতায় ধাতব স্কেলটা তৈরি, একটা দৈর্ঘ্য মাপলাম হলো 90 সেমি। এবার মনে করো তাপমাত্রাটা বেড়ে গেছে, তাহলে ধাতব স্কেলের যে ফাঁকগুলো, মানে দুটো দাগের মাঝের যে অংশগুলো, তার দৈর্ঘ্য বেড়ে গেছে। এখন আমি ওই ধাতব স্কেলের সাহায্যে আর একটা দৈর্ঘ্য মাপলাম, সেটাও দেখলাম 90 সেমি। এখন ব্যাপারটা ভাবো, এখানে কি হলো? ধাতব স্কেলের যে লেখাগুলো 1 2 3 4 5 এই লেখাগুলো কিন্তু ঠিক রয়েছে, তার মাঝের ব্যবধানগুলো বেড়ে গেছে। ধরো এই 90 সেমিটা যে তাপমাত্রা বেড়েছে, বেড়ে হয়েছে হয়তো 91 সেমি, কিন্তু ধাতব স্কেল কত পাঠ দেখাচ্ছে? 90 সেমি। তাহলে পাঠ ঠিক হলো? হলো না। আবার মনে করো তাপমাত্রাটা কমে গেছে, তাহলে ওই যে দুটো দাগের মধ্যে যে ব্যবধান কমে গেল। আমি আবার ওই স্কেল দিয়ে একটা দৈর্ঘ্য মাপলাম, পেলাম 90 সেমি। তাহলে ব্যাপারটা দেখো, এখানে পাঠ কি ঠিক হলো? হলো না। কারণ স্কেলে যেটা 90 সেমি,
প্রকৃত অর্থে সেটা কমে গিয়ে হয়তো হয়েছে 89, কিন্তু সেটা আমরা জানতে পারছি না। তার মানে একটা ধাতব স্কেল যে উষ্ণতায় অংশাঙ্কিত সেই উষ্ণতাতে সঠিক পাঠ দেবে, বেশি উষ্ণতাতেও সঠিক পাঠ দেবে না, কম উষ্ণতাতেও সঠিক পাঠ দেবে না। এবার অ্যান্সারটা লক্ষ্য করো। স্কেলটির উষ্ণতা পরিবর্তন করলে স্কেলের দৈর্ঘ্য পরিবর্তিত হয়, ফলে অংশাঙ্কিত পরপর দুটি দাগের ব্যবধান পরিবর্তিত হয়। উষ্ণতা বৃদ্ধি পেলে প্রকৃত পাঠ স্কেল প্রদর্শিত পাঠ অপেক্ষা বেশি হয় এবং উষ্ণতা হ্রাস পেলে প্রকৃত পাঠ স্কেল প্রদর্শিত পাঠ অপেক্ষা কম হয়। আর একটা প্রশ্ন লক্ষ্য করো, রেল লাইনের পরপর দুটি রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয় কেন? এটা তোমরা লক্ষ্য করেছো। মনে করো আমরা যেখানে আছি শীতকালে সব থেকে কম উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্রীষ্মকালে সব থেকে বেশি উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে শীতকালে যেদিন 10 ছিল সেদিন আমাকে ভেবে রাখতে হবে যে তাপমাত্রাটা যেদিন 40 হবে লাইনটা কিন্তু ওই তাপমাত্রা বাড়ার জন্য বাড়বে। আবার ট্রেন যখন যাচ্ছে চাকার লাইনের মধ্যে ঘর্ষণ হচ্ছে, ফলে তাপমাত্রা বাড়ছে, এটাও আমাদের ভাবতে হবে। তাহলে এই জিনিসগুলোকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে কি হচ্ছে না, লাইনে ফাঁক রাখতে হবে। যদি না রাখি তাহলে কি হবে, সে বাড়বে, বেঁকে যাবে, বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটাবে। তাহলে অ্যান্সারটা লক্ষ্য করো, যে কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা কম থাকে এবং গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয়। এই তাপমাত্রা ব্যবধানের জন্য এবং চাকা ও রেলের ঘর্ষণের ফলে তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য যতটা প্রসারিত হতে পারে সেটি গুরুত্ব দিয়ে দুটি লাইনের মাঝে ফাঁক রাখা হয়, না হলে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এবার আলোচনা করব কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। মনে করো একটা কঠিন পদার্থের T1 উষ্ণতায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল S1 এবং তাপমাত্রা বাড়িয়ে যখন T2 করছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে S2। লক্ষ্য করো, তাহলে যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কতে শিখেছি এখানেও একইভাবে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান লিখব S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। এখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা শিখে নেব। কোন কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলের উষ্ণতা প্রতি একক বৃদ্ধিতে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে কঠিনের ক্ষেত্র প্রসারণ কিসের কিসের উপর নির্ভরশীল? তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রাথমিক ক্ষেত্রফল, উষ্ণতা বৃদ্ধি এবং কঠিন পদার্থের উপাদান। এবার একইভাবে লক্ষ্য করো, তাপমাত্রা বাড়ালে কঠিনের আয়তনের প্রসারণ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কোন কঠিন পদার্থের T1 তাপমাত্রায় আয়তন V1 এবং T2 তাপমাত্রায় আয়তন V2। তাহলে একইভাবে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান লিখতে পারি V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তাহলে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা একইভাবে আলোচনা করতে পারি।
কোন কঠিন পদার্থের প্রতি একক আয়তনের তাপমাত্রা প্রতি একক পরিমাণ বৃদ্ধিতে যে আয়তন প্রসারণ হয় তাকেই বলে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে একটা কঠিন পদার্থের আয়তন প্রসারণ কিসের কিসের উপর নির্ভর করে? একইভাবে তিনটি বিষয়ের উপর: প্রাথমিক আয়তন, তাপমাত্রা বৃদ্ধি এবং কঠিনের উপাদান। এখন কঠিনের এই যে তিন ধরনের প্রসারণ আমরা দেখলাম, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, তাহলে এই যে গুণাঙ্কগুলো এদের মধ্যে একটা সম্পর্ক আছে। ক্ষেত্র প্রসার গুণাঙ্ক সমান 2 আলফা, আবার গামা সমান 3 আলফা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। যদি প্রশ্ন করে যে লোহার আলফা সমান 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে লোহার বিটা কত হবে? বিটা সমান 2 আলফা, তাহলে 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। গামা কত হবে? 3 আলফা, তাহলে 36 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন একটা প্রশ্ন এমন হতে পারে যে একটা ধাতব পাত আছে, তার মাঝে একটা বৃত্তাকার ছিদ্র আছে। আমরা যদি পাতটার উষ্ণতা বাড়াই তাহলে সেই ছিদ্রটার কি হবে? এখন আমরা যদি তাপমাত্রা বাড়াই পাতের ক্ষেত্রফল বাড়বে। একই নিয়মে বৃত্তাকার ছিদ্রেরও ক্ষেত্রফল বাড়বে এবং বৃত্তাকার ছিদ্র বৃত্তাকারই থাকবে। এখন যদি এমন হয় যে বৃত্তাকার ছিদ্রটার প্রাথমিক ব্যাসার্ধ আর এবং উষ্ণতা বাড়ানো হয়েছে T, তাহলে তার অন্তিম ব্যাসার্ধ হবে R1 সমান R1 প্লাস আলফা T। এবার তোমাদের একটা বিষয় এমনি বলে দিই যে বিশুদ্ধ সিলিকনের তাপমাত্রা 18 কেলভিন থেকে 120 কেলভিন পর্যন্ত যদি বৃদ্ধি করি ওই সময়টা আয়তন কমে যায়। এবার এই অংশটা থেকে বিগত বছরগুলোতে মাধ্যমিকে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আলোচনা করব। মাধ্যমিক 2018 কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, এখানে চারটে অপশন রয়েছে: মিটার, পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর প্রশ্ন, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? এটা আমি আলোচনা করেছি ইনভারের। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এটা আলোচনা হয়েছে। এর এসআই একক লেখো। এখন মনে রাখবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক সকলেরই এসআই একক পার কেলভিন। মাধ্যমিক 2019 কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3 প্রকার। এবার দেখো ওই বছরে একটা প্রশ্ন হয়েছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? এরকম আমরা আলোচনা করেছি। এর সঙ্গে একটা প্রশ্ন ছিল, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন
এবং 1 কেলভিনের পরিবর্তন সমান, তাই কেলভিন স্কেলেও এই মানটা একই থাকে। মাধ্যমিক 2020, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। দেখো এরকম প্রশ্ন আমরা আলোচনা করেছি। ইনভারের প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম, তাই এটা মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। আরেকটা প্রশ্ন এসেছিল, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতায় A1 মিটার স্কয়ার ও T2 কেলভিন উষ্ণতায় A2 মিটার স্কয়ার। এই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান A2 মাইনাস A1 বাই A1 T2 মাইনাস T1। পুরোটা SI এককে আছে, তাই একক হলো পার কেলভিন। এই সংক্রান্ত আলোচনা আজ এখানেই শেষ করছি। এখান থেকে আরো অতিরিক্ত প্রশ্ন উত্তর যদি জানতে হয়, তোমরা আমাদের ছায়া প্রকাশনের 10ম শ্রেণীর ভৌত বিজ্ঞান শিক্ষক বইটা খুঁটিয়ে পড়বে, উপকৃত হবে।